Good evening, class. So today we will start, we will continue with our chapter free consent. আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কত অবধি করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তার আগে বলে দিই, মাঝে যদি ভিডিওটার মধ্যে কোনো সাউন্ড হয়, ইটস বিকজ আমার ফ্ল্যাটে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে আপ টু আনডিউ ইনফ্লুয়েন্স অ্যান্ড ওই কন্ট্রাক্ট উইথ পর্দানসীন উমেন। ওকে, এবার কিছু কিছু স্টুডেন্টস বলছে ম্যাম ইউ আর গোয়িং টু ফাস্ট। অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসটা তো হিউজ অ্যান্ড আমরা কিন্তু ক্লাস বিশেষ পাইনি, বাট এই ফেব্রুয়ারি মান্থে আমাদের ট্রাই করতে হবে যেন সিলেবাসটা কভার আপ হয়ে যায়। ইন কেস যদি ইউ অল আর হ্যাভিং সাম প্রবলেম, তাহলে প্লিজ আমাকে জিজ্ঞেস কর ইফ ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড দ্য ভিডিওজ আর অলওয়েজ অ্যাভেলেবেল অন ইউটিউব। বারবার দেখ, তারপরেও যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে ইনফর্ম কর। ওকে, আমাকে একটু ফাস্ট যেতেই হবে, নাহলে না আমি শেষ করতে পারবো না। ওকে, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ফ্রডও করে নিয়েছিলাম বাই দ্য ওয়ে। ফ্রড মানে মেনস্ট্রিয়া, মনে আছে? বলেছিলাম ফ্রড মিনস দের মাস্ট বি অ্যান ইন্টেনশন টু ডিসিভ, দের মাস্ট বি অ্যান ইন্টেনশন টু ডিসিভ দ্য আদার পার্টি। সো নেক্সট টুডে আজকে করবো হচ্ছে আমরা মিসরিপ্রেজেন্টেশন। সো মিসরিপ্রেজেন্টেশন মানে কি? যেমন ফ্রডে, ইন কেস অফ ফ্রড দের ইজ অ্যান ইন্টেনশন, বাট ইন মিসরিপ্রেজেন্টেশন যে একটা পার্সনের আরেকটা পার্সনকে ডিসিভ করার কোনো ইন্টেনশন থাকে না। দের ইজ নো ইন্টেনশন টু ডিসিভ দি আদার পার্সন, বাট accidentally it happens, means the other person suffers loss. So কি হচ্ছে, লাইক এ অ্যান্ড বি, এর কোনো ইন্টেনশন নেই টু deceive B. A is not having any intention to deceive B, but due to some action of A, B suffers some sort of loss. That is called misrepresentation, where there is no intention. In fraud there was intention to deceive the other person, but in misrepresentation there is no intention. Suppose A ও জানতো না ব্যাপারটা, A না জেনেই বলেছে, A was also unknown about the fact, and A being unknown, A convinced B, and when that thing happened, B suffered the loss. So this situation will be termed as misrepresentation, where A was also not known about the fact that B will suffer some sort of loss. Okay, so now there are two types of misrepresentation. One is unwarranted assertion. Here what happens? Here unwarranted assertion. Here what happens? Here the A also knew the same thing, and A didn't knew that if A does something, then B will suffer the loss. Means, if I give an example, suppose A convinced B, convinced B that A wanted to sell his land, and A knew that in his land the land produces 12 quintals. The land produces, suppose, 12 quintals of rice per acre. A knew that. A himself also do not know. A knows what? A knows that the land produces 12 quintals of rice per acre. And saying this, A told B that A wants to sell this land which produces 12 quintals of rice per acre. And B agreed to it. But when actually the rice production took place, it was found that if in each area, per area, only 10 quintals of rice could be produced. So A was also unknown about it. A didn't know that the land didn't produce 12 quintals per acre. But A knew, but A didn't knew. A just knew what? That the land produces 12 quintals and not 10 quintals. A knew the fact, A knew that the land produces 12 quintals only. A didn't knew that the land produces only 10 quintals. Only when A, after selling the land to B, A got to know that the land produces only 12 quintals of rice. কি বলছি, A B কে একটা ল্যান্ড বিক্রি করবে, তো সেই জমিনে কি বলছে যে 12 কুইন্টাল চাল পার একর সেই ল্যান্ডটা প্রডিউস করে। কিন্তু বিক্রি করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওই ল্যান্ডটা পর একর 10 কুইন্টাল রাইস প্রডিউস করে। তাহলে এ যেটা জানতো সেটাই বিকে বলেছিল। এ কিন্তু বিকে ঠকানোর কোনো উদ্দেশ্য নিয়ে বলেনি, এ নিজেই জানতো 12 কুইন্টাল প্রডিউস করে, এ জানতো না যে 10 কুইন্টাল প্রডিউস হবে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মিসরিপ্রেজেন্টেশন। Another is breach of duty.
সাপোজ উই আর টেকিং এ অ্যান্ড বিজ এক্সাম্পল। এ আজকের ডেটে দাঁড়িয়ে বিকে এই ল্যান্ডটা সেল করলো সাপোজ 10 লাখ রুপিসে। আজকের ডেটে দাঁড়িয়ে এ বিকে ল্যান্ডটা সেল করলো 10 লাখ রুপিসে, ঠিক আছে। আননোয়িং টু বোথ অফ দেম, ঠিক পরের দিনই ল্যান্ডের ভ্যালুটা কমে গিয়ে হয়ে গেল 5 লাখস। তাহলে এখানে এ কিন্তু গেন করলো, কারণ পরের দিন যদি হয়ে যেত এ লস করে যেত। এখানে 5 লাখস গেন করলো, হোয়ারাস বি কিন্তু লস করলো, কারণ বি যদি পরের দিন কিনতো ওকে কম দামে পেত। তাহলে এ কিন্তু এর ব্যাপারটা জানতো না যে কি যে আজকের দিনে বিক্রি করছে, আজকের দিনে ও বেশি ভ্যালু পাচ্ছে, এও জানতো না বিও জানতো না। তাহলে এর কোনো ইন্টেনশন ছিল না বিকে ডিসিভ করার। কি হলো, এ sold his land for rupees 10 lakh to B today, suppose today. On the next day, A found that the land value have reduced to 5 lakhs. So now what happens? A is in a position, A is in a profit position and B is in a loss position. If A would have sold that land on the next day, then A would have suffered a loss. But A is in a gaining position, whereas B have suffered a loss because of A. Correct? But here it was not A's intention to deceive B. Was it? No. So this is the example of breach of duty, where A is gaining whereas B is losing, but here it is not the fault of the other party, means it is not the fault of A. Similarly, in misrepresentation also, A doesn't have any fault. A thought that the land produced 12 quintals of rice. A was also unknown that the land would produce 10 quintals only. So A, knowing the fact, knowing this to be true, A convinced B. But afterwards, A found that the land only produces 10 quintals, but it was not A's intention to deceive B. That is misrepresentation. Is it clear? তাহলে fraud আর misrepresentation এর basic difference কি? Fraud there is an intention to deceive the other party. In misrepresentation, there is no intention to deceive the other party. Okay? Okay, next is mistake. Next is what? Mistake. And this is the last part of this chapter, mistake. Acha, there are two types of mistake. One is mistake of law and another is mistake of fact. Okay, what is mistake of law? Mistake of law is again of two types. One is mistake of Indian law, another is mistake of foreign law. Now I will give an interesting example. Mistake of Indian law and mistake of foreign law. Okay, suppose এটা বাড়ির মেয়েরা ভালো বুঝবে বা ছেলেরা, বাড়িতে যখন কোনো লোকজন আসে and your mother asks you to bring out certain utensils, and as usual you don't know anything about your home, about your kitchen especially, you don't know anything. Correct? এটা আমি জানি যে বাড়ির মেয়েরা কি হয়, কিছু কিছু মেয়ে, অবভিয়াসলি সবাই না, কিছু কিছু মেয়ে বাড়ির ব্যাপারে কিছুই জানে না, কোথায় কি রাখা আছে, কোথায় কোন জিনিস রাখা আছে কিছুই জানে না, ঠিক আছে। এবার বাড়িতে লোক এলো, মা বললো যা তো কি এটা নিয়ে আয় তো, অ্যান্ড ইউ আর টোটালি আননোন, ইউ ডোন্ট নো। এবার মাকে যে জিজ্ঞেস করতে আসবি, মা তখন কি করবে, ওই লোকজনের সামনেই তোকে কিন্তু বকা দেবে, হ্যাঁ কি না? তোকে কিন্তু সেই সময় বলবে যে কি যে বাড়িতে থাকিস কিন্তু বাড়ির জিনিস জানিস না। At the same time, this is mistake of Indian law. Means আমি ইন্ডিয়াতে থাকি কিন্তু ইন্ডিয়ার ল এর ব্যাপারে জানি না, এইটা কোনোভাবে আমি এক্সকিউজ করে দিতে পারি না। ইন্ডিয়াতে থেকে আমি ইন্ডিয়ার ল জানি না, এইটাকে কোনো দিন কোনো একটা এক্সকিউজ হিসেবে বলা যেতে পারে না। মানে নিজের বাড়িতে থাকি কিন্তু নিজের জিনিসই জানি না বাড়িতে কোথায় কী আছে। মিনস আই এম স্টেইং ইন মাই ওন হোম, ওন হাউস, বাট আই ডোন্ট নো ওয়্যার all the things are there in my house. Where is the switchboard, where are the utensils, I don't know anything. So this cannot be an excuse that I don't know, staying in my own home. Correct? Similarly, I'm in my country, I stay in my country and I don't know my country's rules and regulation, laws. That can't be an excuse. So this is one of the mistake of to Indian law. And what is mistake as to foreign law? Means suppose ebare তুই গেলি অন্য কারোর বাড়িতে, ইউ আর গোয়িং টু আঙ্কেলস হাউস or someone's house, you have gone there and what happens, your mother asks that please bring that, but it's your uncle's house, you don't know where that utensil is kept, you have no idea about what your mother is asking, you have no idea because you don't stay there. Similarly, আমরা ফরেনে থাকি না, আমরা ইন্ডিয়াতে থাকি, we don't stay in a foreign country. So if you don't know the foreign law, that can be an excuse. But if you say that I don't know the Indian laws, then that can't be an excuse.
So these are the two types of mistake. One is mistake as to Indian law, another is what? Mistake as to the foreign law. Okay, next comes mistake of fact. Mistake of law is two types, mistake of fact. The mistake of fact again, what? You will learn two types of mistake of fact. One is unilateral and one is bilateral. Okay, what is unilateral? Unilateral means one. We know uni means one, bi means two. Means here one party is in mistake. Means here one party is mistaken. And here two parties, both the parties have mistaken something. So what is unilateral mistake? Unilateral mistake regarding the nature of the transaction. Unilateral mistake can be of two types. One is regarding the nature of transaction. See, these chapters we take months to complete all this chapter, but I've got only 2 months, rather hardly 2 months to complete, so it's very difficult. Okay, nature of the transaction. Another is what? Identity of the person. So nature of the transaction and what? Identity of the person. So unilateral mistake can be of two types. Nature of the transaction and what? Identity of the person. Now suppose identity. First let me explain the identity of the person. What happens? Let's give an example. Suppose A is a billionaire. A is a big businessman. A is a married person. Okay, he's a married one. And A's wife name is B. And A is having an extramarital affair with someone, and his girlfriend's name is C, suppose. Okay, don't laugh. So A is having, this is wife and this is the extramarital affair. That is okay. One day A and C have went out. AC have went out. Okay, AC have went out. They are sitting in a park, and suddenly A's wife calls. কি হলো, এর দুজন আছে, একজন ওয়াইফ একজন বাইরের। তো এ বেরিয়েছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সি, অ্যান্ড হঠাৎ করে ওয়াইফ কল করছে, বি ইজ কলিং। নাও what A will say, because A is with C. So A just, in order to just stop his wife, A just told his wife that A has kept a surprise for her in a jewelry store, so she can go and collect that jewelry from the store. Just to, means you all can understand. So that jewelry store, the A told about the jewelry store, the name of the jewelry store, and asked B to go there and collect the jewelry by saying to the jeweler that B is A's wife. কি হলো, বললো যে তুমি যাও গিয়ে এই জুয়েলারি স্টোর, এটা হচ্ছে জুয়েলারি স্টোরের নাম, তুমি গিয়ে বলবে যে তুমি হচ্ছে আমার ওয়াইফ, অ্যান্ড দে উইল গিফট ইউ দ্য সারপ্রাইজ। সি এটা পাশে বসে বসে শুনছিল, সি ওয়াজ লিসনিং টু ইট। সাডেনলি সি told A that C have to leave, and C leaves. C goes to the jewelry store and C asks the jeweler that I am A's wife and give me the surprise. Now here the jeweler is totally unknown about who is A's wife. Jeweler is totally unknown about the identity of A's wife. Jeweler only knows whom? Jeweler only knows A. But jeweler doesn't know whether this is A's wife or this is A's wife. So jeweler, what he does? Jeweler gives the surprise to C. Now C what does? C sells it to a person. Sells it to some other jeweler for money. Now here who is wrong? Who is wrong in this case? The jeweler. Jeweler is wrong because what? Jeweler have done a mistake. Because of this identity of the person, he had no idea about who was A's wife. He was not clear about the identity of A's wife. And whenever there is a mistake, the contract becomes void ab initio. It becomes a void contract. Whenever there is a mistake, the contract becomes what? The contract becomes void one. Is it clear? But for the other things, like for undue influence, the fraudulent one, and whatever, the fraud, misrepresentation, undue influence, coercion, for all those cases, the contract is a voidable one. So there is a difference between void and voidable.
So void means it is null, it is an empty contract because there was a mistake already. And voidable means a contract which was valid at the beginning but becomes invalid due to certain action or due to certain circumstances. Like coercion, undue influence. When there was coercion, the contract was happening, but later on we got to know that the consent was not obtained freely. It was due to certain physical force. Then the contract may become invalid one, or certain actions may be taken. So such contracts means for coercion, for this coercion, undue influence, fraud, misrepresentation, the contract is voidable. That is, it was valid at the beginning, but then after certain circumstances it became invalid. And for mistake, the contract is a void one. It is from beginning invalid. If it could be proved that it was a mistake, then it is void one. It is from the for very beginning it is an invalid contract. Correct? Okay, so you understood this identity of the person? Okay.